পিলখানা হত্যাকাণ্ডের ১.৫ দশক পর মুক্ত ১.৫ শতাধিক বিডিআর সদস্য, কারা ফটকে আবেগ আপ্লুত স্বজনরা। আমি আমার বাবাকে কখনো সামনাসামনি দেখিনি বা কখনো ছুঁইনি, তো আজকে আমার বাবা ছাড়া পেয়েছে, আমি এই কারণে এখানে আসছি। আমরা অনেক খুশি। নেতা কর্মীরা সবাই আমাদের দিকে তাকাইছে বিদায় আজকে আমাদের এই মুক্তি, আমাদের এই আনন্দ। দ্রুত নির্বাচন না হলে মাথাচাড়া দেবে অশুভ শক্তি, শঙ্কা মির্জা ফখরুলের। ন্যূনতম সংস্কার করে ভোটের দাবি। বাংলাদেশে নির্বাচিত সরকারের অপেক্ষায় চীন, বলছেন বিশ্লেষকরা। ঋণ পরিশোধের সময় বাড়ানোয় গুরুত্বারোপ। পেছালো জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি। আমার দেশ সম্পাদকের খালাস চেয়ে আবেদনের রায় ১০ ফেব্রুয়ারি। ভয় আতঙ্কে দিন কাটছে বেনজিরের রিসোর্টে বেদখল জমির মালিকদের। মুখ খোলায় মামলার মুখে অনেকেই। ফের দাবানলের কবলে লস অ্যাঞ্জেলেস, ৩১,০০০ মানুষকে নিরাপদে সরার নির্দেশ। রেড ফ্ল্যাগ সতর্কতা জারি। এবং বিপিএল এ চট্টগ্রাম পর্বের শেষ দিন, দুর্বার রাজশাহীর মুখোমুখি রংপুর রাইডার্স। সন্ধ্যায় খুলনার প্রতিপক্ষ সিলেট। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। জামিনে মুক্ত হয়ে কারা ফটকে স্বজনদের আনন্দ অশ্রুতে সিক্ত হলেন ১৭৮ বিডিআর সদস্য। অপেক্ষা কাটল দীর্ঘ ১.৫ দশকের বেশি সময়ের। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বের হতে থাকেন তারা। দুটি কারাগারের সামনেই দেখা দেয় আবেগঘন পরিবেশ। এ কান্না মননে জমে থাকা ১৬ বছরের প্রতীক্ষার অবসান। প্রিয় মুখগুলো ছুঁয়ে দেখার আনন্দের কান্না। এ দিনটির জন্য শত শত দরজায় কড়া নাড়তে হয়েছে স্বজনদের। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১২৭ জন বিডিআর সদস্য। বিজয়ের ফুল দিয়ে বরণ করে নিতে কারাগারের সামনে ভোর থেকে অপেক্ষায় থাকেন স্বজনরা। আনন্দমুখর হয়ে ওঠে কারা ফটক। আমার বাবাকে কখনো সামনাসামনি দেখিনি বা কখনো ছুঁইনি, তো আজকে আমার বাবা ছাড়া পেয়েছে, আমি এই কারণে এখানে আসছি। আমরা অনেক খুশি। সরকারের কাছে আমরা একটাই দাবি যে আমাদের যে 16 বছরের যে ক্ষতি করেছিল, আমাদের সমস্ত পূর্ণ সুযোগ সুবিধা আমাদের চাকরি যাদের চাকরি আছে তাদের চাকরিতে বহাল রাখে, যাদের চাকরির সময় সীমা নাই তারা যেন পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে দেয়। এই 16 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমরা নির্যাতনের শিকার, 16 বছর জেলে বহুত কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছি। আমরা একটাই চাই যে আমাদের আবার চাকরিতে পুনর্বহাল করা হলো। বাকিরা মুক্তি পাচ্ছেন ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে। এর আগে দুই কারাগারে 22 জানুয়ারি বুধবার বিডিআর বিস্ফোরক মামলায় 178 আসামির জামিননামা পাঠানো হয়। সেসব জামিননামায় যাচাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকা শর্তে বন্দীদের মুক্তি দেয়া হচ্ছে। বছর পরে পরিবার পরিজনের কাছে ফেরত আসতে পারছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমাকে বিনা বিচারে রাখছে, আমি সম্পূর্ণ নির্দোষ ছিলাম। সরকারের কাছে, রাষ্ট্রপক্ষের কাছে
আজকে দেখেন আমরা অফিসারদের কত ভালোবাসতাম, সেই অফিসার আমরা মারতে পারে না। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে চালানো হত্যাকাণ্ডে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। হত্যা মামলায় খালাস ও সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে 468 জনের মুক্তি আটকে আছে। এখানে এসে উপস্থিত হয়েছেন আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, কারাগারের সামনে আছেন আমাদের সহকর্মীরা, আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন তারা। শুরুতেই যাব কেরানীগঞ্জ কারাগারের সামনে, সেখানে আছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, এতগুলো বছর তারা কারাগারে কাটালেন, অবশেষে মুক্তি পেলেন। আমরা প্রতিবেদনে যেমনটা দেখাচ্ছিলাম সবাইকে, কারাগার থেকে বের হয়ে আর কি বললেন তারা? তানিয়া, দীর্ঘ 16 বছর পর কারাগারবাসের পরে কিন্তু বেরিয়ে এসেছেন বিডিআর বিদ্রোহে বিস্ফোরক মামলায় যারা বন্দী ছিলেন সেই সমস্ত বিডিআরের সদস্যরা, এবং তারা যেটি বলছেন যে দীর্ঘদিনের এই বন্দি দশার পরে মুক্ত বাতাসে আসলে শ্বাস নিয়েছেন, কিন্তু পাশাপাশি কিন্তু অনিশ্চিত যেই ভবিষ্যৎ সেটি কিন্তু তাদেরকে এরই মধ্যে জেঁকে বসেছে। যেহেতু দীর্ঘদিন ধরে তাদের চাকরি নেই, দীর্ঘদিন ধরে তারা এখানে বেকার অবস্থায় বসে আছেন, তাদের পরিবার পরিজন অনেকেই হলো তাদের উপরেই নির্ভরশীল ছিলেন। সেই জায়গাটি থেকে আসলে এখানে তারা হলো সরকারের কাছে কিন্তু সাহায্য সহযোগিতা চান। এখানে একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি তো দীর্ঘদিন ধরে বন্দী ছিলেন, তো এখন আসলে কি অবস্থা, এই বের হওয়া কেমন লাগছে? বের হলে মনে হয় আমি একটা সমুদ্রের মধ্যে ছিলাম, এখন কিনারে পৌঁছে গেছি আপনাদের সহযোগিতায়, এই দেশবাসীর সহযোগিতায়, এই মিডিয়ার সহযোগিতায়, এই ছাত্র সমাজের সহযোগিতায়, এই যুব সমাজের সহযোগিতায় এবং আপামর জনসাধারণ সহযোগিতায় আজকে আমরা মুক্ত বাতাসের মুক্ত হাওয়ায় স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি। আমরা 16 বছর পরাধীন ছিলাম, আমাদের কেউ ছিল না। আপনারা জাগ্রত হয়ে আমাদেরকে মুক্ত করছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। সেদিনে কি ঘটেছিল এবং এই ঘটনা কি কোনোভাবে আপনাদেরকে ফাঁসানো হয়েছে কিনা? না, আমরা সেদিন কি হয়েছিল এটা বিস্তারিত বলতে পারবো না, সে সময় সেই ধরনের ধারণা ছিল না। আমি এখানে দাওয়াতে আসছিলাম এবং এরপর থেকেই আর আমি এই ব্যাপারে সম্পৃক্ত হই নাই। আমাকে পরবর্তীতে সাক্ষী দেওয়ার জন্য বলা হয়েছিল, আমি সাক্ষী। জি, যেমনটি শুনছিলেন যে এখানে দীর্ঘদিন ধরে কিন্তু তারা বন্দী ছিলেন, জীবনে অনেক কিছু হারিয়েছেন এই সমস্ত সদস্যরা, এবং তারা চান যে আসলে নিজেদের নিশ্চিত একটি ভবিষ্যৎ, এমনটি কিন্তু সরকারের কাছে দাবি করছেন। তো আমার আরেক সহকর্মী কাশিমপুর কারাগারে রয়েছেন, সেখানেকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। ধন্যবাদ নাইম আল জিকু। আসলে আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। যে আমি একটু জানিয়ে রাখি যে 127 জন কিন্তু কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছে। এর মধ্যে কিন্তু দুপুর 2টার মধ্যে কিন্তু 42 জন মুক্তি হয়েছে এবং তারা কিন্তু বেরিয়ে নিজ নিজ বাড়িতে চলে গেছে। এবং আমি যদি একটু দেখাই যে বাকি যারা রয়েছেন তাদের মুক্তির অপেক্ষায় কিন্তু শত শত যে গার্ডিয়ান রয়েছে এবং স্বজন রয়েছে, তারা ভিড় করছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে। এবং স্বজনরা বলছেন যে দীর্ঘ 16 বছর কিন্তু তাদের এই হাজারি, এবং তারা কিন্তু তাদের স্বজনদের জন্য অপেক্ষা করছে। এবং এই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আমি যদি একটু দেখাই যে তারা কিন্তু এখনো অবস্থান করছেন, এবং দীর্ঘ 16 বছর যে বিডিআর বিদ্রোহের মামলায় যারা জেল খেটেছেন তারা কিন্তু একের পর এক বের হচ্ছেন, এবং যারা অপেক্ষায় আছেন তারা কিন্তু আবেগ ঘন মুহূর্ত নিয়ে কিন্তু তাদের স্বজনদের জন্য ফুল নিয়েও অপেক্ষা করছেন। এবং যারা অপেক্ষা করছেন তারা বলছেন যে দীর্ঘ 16 বছর পর তাদের স্বজনরা মুক্তি পাবে, সেই আশায় কিন্তু তারা রয়েছে। এবং যে 42 জন দুপুর 2টা পর্যন্ত বের হয়েছে, এবং বাকি যারা রয়েছে তারা কিন্তু বের হবে, তাদের স্বজনরা কিন্তু এই অপেক্ষায় রয়েছে। তো এই ছিল গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।
জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে যুক্ত থাকার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী নাইম আল জিকোকে কেরানীগঞ্জ কারাগারের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দ্রুত নির্বাচন না হলে নানা শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে, শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সংকট উত্তরণে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে চায়, নির্বাচনে কারা ক্ষমতায় এলো সেটি বড় বিষয় নয়, বলেন বিএনপি মহাসচিব। জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিয়ে ঐক্য গড়ার আহ্বান জানান তিনি। যে নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত হবে, সেটার জন্য কিন্তু আমরা লড়াই করেছি দীর্ঘ 15 বছর। একটা বিষয় কিন্তু সবাই একমত, একটা নির্বাচন হওয়া দরকার। নির্বাচনটা শুধু একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে যাওয়ার জন্য একটা পথ সৃষ্টি করা, একটা দরজা পার হওয়া। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরকে সময়োপযোগী বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বড় ধরনের প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকারের অপেক্ষায় থাকতে পারে বেইজিং। ঋণ পরিশোধের সময় বাড়িয়ে 30 বছর করা নিয়ে দেশটি নীতিগতভাবে একমত হলে তা হবে সফরের বড় অর্জন। চীন সফর নিয়ে বিশ্লেষকদের পর্যবেক্ষণ তুলে ধরছেন প্রমা চৌধুরী। 50 বছর পূর্ণ হতে যাচ্ছে ঢাকা বেইজিং কূটনৈতিক সম্পর্কের। এমন সময় ঢাকা বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে 4 দিনের দ্বিপাক্ষীয় সফরে চীনে আছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার বাংলাদেশ চীন 2 দেশের পররাষ্ট্র পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের স্থিতিশীলতা, সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ এবং উন্নয়নে নিজেদের সমর্থন ব্যক্ত করেছে চীন। বাংলাদেশের কৌশলগত অবস্থানকে স্বীকৃতি দিয়ে দুই পক্ষ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে সহযোগিতা অব্যাহতের উপর জোর দেওয়া হয় আলোচনায়। চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে দ্বিপাক্ষিক এই সফর সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। তার মতে অর্থনীতি, বাণিজ্য এবং বিনিয়োগ সহ রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিও গুরুত্ব পাবে আলোচনায়। আমাদের বাস্তবতা এবং বৈশ্বিক বাস্তবতায় বা আঞ্চলিক বাস্তবতায় এই সফরটা খুবই সময় উপযোগী হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই সরাসরি যোগাযোগ, এটা আমাদের 2 দেশের সম্পর্ককে সঠিক পথে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরেকটা জায়গায় চীনাদের জন্য আমাদের খুব প্রয়োজন, সেটা হচ্ছে রোহিঙ্গা বিষয়ে। চীন, বাংলাদেশ এবং মিয়ানমার মিলে একটা ট্রাইল্যাটারাল কনসালটেশন মেকানিজম চালু আছে, চীন আমাদেরকে সহযোগিতা করছে। তবে বড় ধরনের নতুন প্রতিশ্রুতি দেওয়ার আগে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় থাকতে পারে চীন, এমন মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ইমতিয়াজ আহমেদ। এটা গতানুগতিক সফর, এটাও নতুন বড় আকারে কিছু হওয়ার কথা না, কারণ চীনও আমি মনে করি যে নির্বাচিত সরকার দেখতে চাইবে বা স্টেবিলিটি দেখতে চাইবে। এই সফর ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, 2 দেশের সাথে সম্পর্ক হবে ভিন্ন যৌক্তিকতার ভিত্তিতে। সম্পর্ককে দ্বিপাক্ষিকভাবে রাখছে বাংলাদেশ, চীন, বাংলাদেশ, ভারত, এবং এখানে এক পক্ষের সাথে সম্পর্ক রাখতে গিয়ে আমরা অন্য পক্ষের সাথে সম্পর্ক খারাপ করতে হবে, এই নীতিতে বাংলাদেশ আমরা বিশ্বাস করি না। আগামী মার্চে চীনের বেইজিং এর 25 দেশের জোট BOAO ফোরাম ফর এশিয়া সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশটির সরকার যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানিয়েছে তাও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই জায়গায় আমার মনে হয় নতুনভাবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। পৃথিবীতে
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে চালানোর নৃশংসতা নিয়ে প্রতিবেদন চূড়ান্ত করছে জাতিসংঘের তথ্য উপাত্ত সংগ্রহকারী মিশন। প্রকাশ করা হবে ফেব্রুয়ারিতেই, জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেখানেই প্রতিবেদন নিয়ে অগ্রগতির কথা তুলে ধরেন। বুধবার দুজনের এই সাক্ষাৎ হয়। ভলকার টুর্ক বলেন, এই প্রতিবেদন জেনেভায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কার্যালয় থেকে প্রকাশিত হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি পেছালো। নতুন তারিখ আগামী 20 ফেব্রুয়ারি ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার এই আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 4 বিচারপতির বেঞ্চের একজন না থাকায় শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় খালাস চেয়ে যুক্তি উপস্থাপন শেষ। রায় আগামী 10 ফেব্রুয়ারি। বৃহস্পতিবার এই আদেশ দেন আদালত। এর আগে গত বছরের 3 অক্টোবর এই মামলায় জামিন পান মাহমুদুর রহমান। গত 29 সেপ্টেম্বর ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন মাহমুদুর রহমান। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 5 দিন কারাভোগের পর জামিন পান তিনি। 2023 সালের 17 আগস্ট এই মামলার রায়ে সাংবাদিক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, মিজানুর রহমান ভুইয়া সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। আপিল হয়েছে, আপিলের রায় পাওয়ার পরে তারপর আমরা আপিলের রায়। ফ্যাসিবাদের সাথে আমার দেশের যে লড়াই এবং আমার যে লড়াই আমার দেশের সম্পাদক হিসেবে এটা অব্যাহত থাকবে। কারণ যে মামলাটি হয়েছে এটা শেখ হাসিনার পুত্রকে নিয়ে মামলা। এটা আমি যতদিন জীবিত আছি সেই লড়াই আমার চালাতে হবে এবং চালিয়ে যাব ইনশাল্লাহ। সংবিধানের 116 অনুচ্ছেদের কারণে অধস্তন আদালতের বিচারকরা সরকারের কাছে জিম্মি থাকায় স্বাধীনভাবে কাজ করতে পারেন না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এই বিষয়ে শুনানি শেষে কথা বলেন তিনি। জানান, এই অনুচ্ছেদের অধীনে বিচারকদের পদোন্নতি, কর্মস্থল নির্ধারণ ও ছুটি মঞ্জুরির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাষ্ট্রপতির হাতে, যা বিচারকদের স্বাধীনতার প্রতি হুমকি। সংবিধানের 116 অনুচ্ছেদ কেন অসাংবিধানিক হবে না, এই মর্মে গত 27 অক্টোবর একটি রুল জারি করেন হাইকোর্ট। 116 অনুচ্ছেদকে যদি যে আমরা ওই প্রসঙ্গে বলেছি যে বিচার বিভাগীয় দূর গেলে আসবে না, পিছিয়ে আসবে। আমরা এই 116 অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করেছিলাম। আজকে সেই রিট আবেদনের শুনানি হয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা সাবমিশন রেখেছি 116 অনুচ্ছেদ সংবিধানের মাধ্যমে বিচার বিভাগীয় স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা। 5 আগস্টের পর সারা দেশেই বদলেছে প্রেক্ষাপট। মানুষ মুখ খুলছেন অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে। তবে গোপালগঞ্জের সাবেক আইজিপি বেনজিরের সাভানা ইকো রিসোর্টে যাদের জমি দখল করা হয়েছে বলে অভিযোগ, তাদের জীবনে বদলায়নি কিছুই। বিচার পাওয়া তো দূরের কথা, উল্টো এখনো তাদের দিন কাটে ভয় আর আতঙ্কে। বেনজির আহমেদের বিরুদ্ধে মুখ খোলায় অনেকের নামে দেয়া হয়েছে মামলাও। তবে কি সেখানে এখনো রয়েছে বেনজির আহমেদের ভূত? গোপালগঞ্জ থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাবনী। সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল পার্ক গড়ে তোলা হয়েছে গোপালগঞ্জের বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমির উপর, যেখানে প্রত্যন্ত চরের মধ্যে রয়েছে এমন একটি কটেজ। ব্যয়বহুল এসব কটেজে রয়েছে টিভি, ফ্রিজ থেকে শুরু করে বিলাসী জীবনের সব উপকরণ। অভিযোগ রয়েছে বেনজির নানা অনিয়ম আর লুটপাটের মাধ্যমে অর্জিত টাকা নিয়েই নির্মাণ করেন এই রিসোর্ট। দুদকের পর সাভানা ইকো রিসোর্টে এনবিআর এর গোয়েন্দা দল, তারা সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের আয়কর ফাঁকি নিয়ে তদন্ত শুরু করেছেন।
বেনজির আহমেদের দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্য নিয়ে তদন্ত করছে একাধিক সংস্থা। সুনির্দিষ্ট অঙ্ক বলা খুব মুশকিল যে এখানে বিনিয়োগ কত হয়েছে, কারণ এখানে বেশ কিছু ডিপার্টমেন্টের সার্ভে রিপোর্ট লাগবে আমাদের, জমি সংক্রান্ত, তারপর হচ্ছে সিভিল কনস্ট্রাকশন, তারপর এখানে একটা ট্রান্সফরমার আছে, সাবস্টেশন আছে, সব কিছু মিলে এই তথ্যগুলো যখন আমাদের হাতে আসবে তখন বলা যাবে। সাভানা ইকো রিসোর্টে যাদের জমি ছিল তাদের কথা জানার চেষ্টা নিউজ 24-এর। এখনো অজানা ভয় আর আতঙ্ক স্থানীয়দের মাঝে। ক্যামেরার সামনে ভয়ে কথা বলতে রাজি হননি অনেকেই। ভবনের সামনেই আমাদের জমি আছে 2 বিঘে, সেইটা না করে মানে কথা না বলেই ওটা বালি ভরে দিছিল। পরে এসে দেখলাম বালি ভরাট করে দিচ্ছে, কথা বললাম, পরে বললো যে সমাধানে আসবে, কিন্তু কোনো কিছুই করা হয় না। এই সাভানা পার্ক অ্যান্ড রিসোর্ট গড়ে তোলার পিছনে কি কি অরাজকতা হয়েছে এই বিষয়ে আমি কথাবার্তা বলি, আমি মুখ খুলি প্রথম। তো মুখ খুললে পার এর পরবর্তীতে আমরা পুলিশের লাঠিচার্জের সম্মুখীন হই, এরপর আমরা মিথ্যা মামলার শিকার হই। আমরা ভাবছিলাম যে বেনজির সাহেব হয়তো বা দুর্নীতির মামলায় উনি সম্পৃক্ত, হয়তো বা আমরা এখন একটু স্বস্তিতে ফিরব, জনজীবনে একটা স্বস্তি আসবে, কিন্তু বাস্তবে আমাদের ফলাফল মুখ খুলে আরো পরিস্থিতি খুবই খারাপ হয়েছে। যদিও এনবিআর বলছে যাদের জমি দখল করা হয়েছে তারা অভিযোগ দিলে তদন্ত করা হবে। ফসলি জমিতে পিলার দিয়ে দখলে নিতেন বেনজিরের লোকজন। এছাড়া সাধারণ মানুষকে ভয় দেখিয়ে জোর করেও লিখে নিতেন সম্পত্তি। এভাবেই গড়েছেন বিশাল ও বিলাসবহুল এই রিসোর্ট। মাসুদা লাবনী, সাভানা ইকো রিসোর্ট, গোপালগঞ্জ। সরি, হ্যালো, কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুতকারী চক্রের 2 সদস্য আটক করা হয়েছে। এ সময়ে 2 ট্রাক বই জব্দ করা হয়। রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক ও বই উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকায় পাচারকালে শেরপুর সদরের কৃষ্ণপুর থেকে প্রায় 9,000 মাধ্যমিকের বই জব্দ করেছে পুলিশ। নিউজ সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। দিন 3 ধরে সারা দেশে আবারও জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর কনকনে হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন, বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশায় ব্যাহত যান চলাচল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমবে, কুয়াশাও বাড়তে পারে, বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশায় মোড়ানো চারপাশ, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। অনেক জেলায় সূর্যেরও দেখা মিলছে না। হিমেল হাওয়ার কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন, বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ঠান্ডায় কাঁপতেছে, পানি পড়তেছে, শিরশির করে পানি পড়তেছে। বৃষ্টির মতো শীত পড়ে রাস্তাঘাট সব একবারে ভিজে একাকার হয়ে গেছে। কাজকর্ম যাবার মন চাচ্ছে না, খুবই বেহাল অবস্থা। তীব্র শীতে নাজেহাল কুড়িগ্রামের চরাঞ্চলের 6 থেকে 7 লাখ মানুষ। তাদের অভিযোগ, শীত বস্ত্র নিয়ে এগিয়ে আসেনি কেউ। প্রয়োজনের তুলনায় শীত বস্ত্র কম, তাই চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না বলে দাবি জনপ্রতিনিধিদের। কুয়াশা, মানুষ বাইরে হইতেছে না। হ্যাঁ, আমরা ইস্কাওয়ালা কি করে খাবো? বুড়িয়া মানুষ, আমার এখানে যায় এখানে যদি কম্বল টম্বল দিলে না, আমরা গাদ দিয়ে বেড়ালাম হয়। ঠান্ডা অবস্থায় আমরা যে কৃষক কাজ করতেছি, আমাদের ঠান্ডা একপাশে থুয়ে আমরা চরের দিকে যদি একটু বেশি কম্বল দেওয়া যায়, আমার বিশ্বাস যে মানুষের কষ্টের হাত থেকে একটু রেহাই পাবে। এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে কুয়াশা থাকতে পারে। শনিবার থেকে তাপমাত্রা আরো কমে বাড়তে পারে শীতের তীব্রতা, তবে কিছু স্থানে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বেড়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম.আর. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে এই আয়োজন হয়। চট্টগ্রাম সেনানিবাসে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্নেল রেজিমেন্ট হিসেবে সেনাবাহিনীর প্রধান সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন। এর আগে সকালে সেনাবাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। পরে তিনি ইবিআরসির কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন। আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। একনিষ্ঠ উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে। সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুদ্ধোপযোগী যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। আরও সক্ষমতা বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে বললেন তিনি। নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র এবং সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। অনুষ্ঠানে সেনা সদর এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 37তম বার্ষিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার নিউজ 24 সংবাদে। এবারে অর্থ বাণিজ্যের খবর। এভারেস্ট পর্বতে আরোহণের ফি 36% বাড়াচ্ছে নেপাল। অন্যান্য পর্বতে ওঠার ফিও বিভিন্ন হারে বাড়ানো হচ্ছে। আগামী এপ্রিল মে মৌসুম থেকে যা কার্যকর হবে। নতুন ঘোষণা অনুযায়ী এভারেস্টে উঠতে গুনতে হবে $15,000, যা প্রায় এক দশক ধরে $11,000 ছিল। এভারেস্টে আরোহণের সবচেয়ে জনপ্রিয় মৌসুম এপ্রিল মে মাস। সেপ্টেম্বর নভেম্বর ও ডিসেম্বর ফেব্রুয়ারি মৌসুম কম জনপ্রিয়। এই দুই সময়ে যথাক্রমে $7,500 ও $3,750 ফি দিতে হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রথম বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বুধবার ওয়াশিংটন ডিসিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান তিনি। দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ অংশীদারিত্ব শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। আঞ্চলিক ইস্যু, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা।
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আবারও নতুন করে ছড়িয়ে পড়ছে দাবানল। স্থানীয় সময়ে বুধবার থেকে শহরের উত্তরাঞ্চলে ঝোড়ো বাতাসের কারণে দ্রুত গতিতে ছড়াচ্ছে দাবানলটির আগুন। নিয়ন্ত্রণহীন এই দাবানলে মাত্র 2 ঘন্টায় 9,000 একরের বেশি এলাকা পুড়ে গেছে। প্রবল বাতাস ও শুকনো ঝোপঝাড়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় 31,000-এর বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এলেও এখনো জারি রয়েছে রেড ফ্ল্যাগ সতর্কতা। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। মোজো এখন বাংলাদেশের 1 নম্বর বেভারেজ ব্র্যান্ড। এই জয় বাংলাদেশে, এই জয় তারুণ্যে। মোজো, অন্তরে তারুণ্য। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। এবারে খেলার খবর। বিপিএল দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে দুর্বার রাজশাহী। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 7 উইকেটে 159 রান। চট্টগ্রামে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল রাজশাহী। তৃতীয় ওভারে ওপেনার মোহাম্মদ হারিস সাজঘরে ফিরলেও ঝোড়ো ব্যাটিং করে দলের রানের চাকা সচল রেখেছেন সাব্বির হোসেন। 19 বলে 4 বাউন্ডারি ও 3 ছক্কায় 39 রান করে অষ্টম ওভারে আউট হন খুশদিলের বলে। পরের বলে তুলে নেন আরও একটি উইকেট। তবে উইকেটে সেট হয়ে রাজশাহীকে নির্ভরযোগ্য সংগ্রহের দিকে যেতে থাকেন এনামুল হক বিজয় ও ইয়াসির আলী। 4 ছক্কা হাঁকিয়ে 27 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ইয়াসির। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।